শ্বেতফাল গ্রামের পরিত্যক্ত এক মাঠের পাশেই ছিল শ্বেতনাগের বিল। গ্রামের সকলে শ্রদ্ধা ভক্তি করত সেই বিলকে। প্রচুর খাবার দাবার ফলমূল আসত শ্বেতনাগের জন্য। সেই গ্রামের সাপুড়েরা সাপের বিষ দাঁত ভাঙত না, তারা নিজেদের মধ্যে মিলেমিশে থাকত। সাপুড়েরা সাপের খেলা দেখিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করত, কিন্তু সাপের কোনো ক্ষতি করবার কেউ চেষ্টা করলে সকলে রুদ্র মূর্তি ধারণ করত। ধীরে ধীরে গ্রামে জনমানুষের সংখ্যা কমে আসে। দিন যত গড়াতে থাকে, নিজেদের জীবনকে সুন্দর করবার জন্য জীবিকার খোঁজে সব মানুষই প্রায় গ্রাম ছেড়ে চলে যেতে থাকে। শুধু পড়ে থাকে বৃদ্ধ সাপুড়ে রামরতন এবং নগেন। হায় রে, যুগ যে কিভাবে পরিবর্তন হয়ে যায়! একদিন এই গ্রামে মানুষ কত সুখে শান্তিতে বসবাস করত। আজকে রুজি রোজগারের খোঁজে সবাই শহরে। শ্বেতনাগ, তোকে ছেড়ে আমি কোথাও যাব না রে। আমি আজীবন তোর সাথে আছি এবং শেষ নিঃশ্বাস অবধি থাকব। রামরতনের দু চোখ বেয়ে জল গড়াতে থাকে। ওদিকে কেউ জানে না, এই গ্রামে থেকেও লক্ষ লক্ষ টাকা রোজগার করে নিজের সম্পত্তি গুছিয়ে নিচ্ছে নগেন। সে থাকে গ্রামে, কিন্তু প্রতি শনিবার সে শহরে যায়। শুনো নাগেন, আমি তোমাকে বলে দিচ্ছি, এবার কিন্তু আমার সেরার সেরা প্রোডাক্ট চাই, না হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। আমি সব বুঝতে পারছি সাহেব, কিন্তু ওই শ্বেতনাগ আমাদের গ্রামের একমাত্র সম্পদ। আমি কি করে আপনার হাতে তুলে দিই বলুন তো? তুমি যদি না পারো তাহলে চাকরিটা ছেড়ে দাও, আমি অন্য ব্যবস্থা করে নেব। কিন্তু তুমি এটা জেনে রাখো, আমি যেমন তোমার জীবনটা সাজিয়েছি তেমনই তোমার জীবনটা উজাড় করে দিতে আমার বেশিক্ষণ লাগবে না। বাবু, আপনি শুধু শুধু রাগ করছেন। আমি সে কথা আপনাকে বলিনি। আপনি একটা কথা বুঝতে পারছেন না, ওই সাপের একজন শুভাকাঙ্ক্ষী আছে, তাকে মিথ্যে বলাটা ঠিক হবে না। তিনি আমার গুরুজন মানুষ। তুমি যে এতদিন গ্রাম থেকে সাপ চুরি করে এনে আমাকে বিক্রি করছিলে, সেটাও কি তাকে জানিয়ে করছিলে? আশা করছি না। তাহলে কি তুমি এখন সাধু সাজবার চেষ্টা করছো? না বাবু, সেটা করিনি। তাহলে তুমি আমাকে কবে এনে দিচ্ছ ওই শ্বেতনাগকে? দেখি বাবু। দেখি বললে তো হবে না। তুমি যত তাড়াতাড়ি পারো এনে দিলে আখেরে তোমারই ভালো হবে। আমার কিন্তু টাকার পরিমাণ বাড়াতে হবে। এই তো পাক্কা ব্যবসায়ীর মতো কথা বলছ। বস, তোমাকে আমি এবারে না হয় 2 লাখ দেব। খুশি তো? নগেনের দু চোখ লোভে চকচক করে ওঠে। সেই রাতে প্রচণ্ড দুর্যোগ, চারিদিকে ঝড় বৃষ্টি হচ্ছে। নগেন একটা কালো কাপড় মুড়ি দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলল সাপের বিলের দিকে। অন্ধকারে তার হাতে একটা শাবল দেখা যাচ্ছে। বিদ্যুতের আলোয় যতটুকু দেখা যায় তাতে সেই শাবল দিয়ে বিলটাকে ভাঙতে লাগলো নগেন। দুঃশালা, এখানে নেই মালটা, তাহলে নিশ্চয়ই রাম জ্যাঠার কাছে আছে। নগেন রাগে ফুঁসতে ফুঁসতে আবার চলল রামরতনের ঘরের দিকে। ঘরে পৌঁছাতেই জানালা দিয়ে উঁকি মেরে দেখল রামরতন খাটের উপরে ঘুমাচ্ছে, আর তার মাথার কাছে গুটুলি পাকিয়ে শুয়ে আছে শ্বেতনাগ। শালা বুড়ো, খুব পীড়িত ওই সাপের প্রতি। আজকে সমস্ত পীড়িত বের করে দিচ্ছি। নগেন ভীষণ এক ধাক্কায় ঘরের দরজা খুলতেই রামরতন ধর্মড়িয়ে উঠে বসল খাটের উপর। কে তুমি? জ্যাঠা, তোমার আত্মার শান্তি কামনা করি। বলেই নগেন তার হাতের শাবলটি রামরতনের বুকে গেঁথে দিল। বুড়ো লোকটা চিৎকার করবারও সুযোগ পেল না। লাল রক্তে বিছানাটা লাল হয়ে উঠল। মুহূর্তের মধ্যে তার প্রাণবায়ু বেরিয়ে গেল। শ্বেতনাগ ফনা তুলে আক্রমণ করবার চেষ্টা করল, কিন্তু নগেন এসবে অভ্যস্ত। সেও সাপুরের ছেলে,
ছোবল বাঁচিয়ে সাপের ঘাটটা খপ করে ধরে কি যেন একটা ওষুধ নাকের কাছে ধরে অজ্ঞান করিয়ে দিল। এই নিন বাবু, আপনার পণ্যকে আমি আপনার কাছেই দিয়ে গেলাম। সেই রাতেই অজ্ঞান করা সাপটিকে নগেন ভুবনের কাছে দিয়ে গেল। ভুবন একটু ভয় পেয়ে গেল নগেনের চেহারা দেখে। তাকে খুবই হিংস্র লাগছে আজকে। কি তোমার শরীর এভাবে রক্ত লেগে আছে কেন? কি হয়েছে? কোথাও আঘাত পেয়েছো নাকি? না বাবু, আঘাত পাইনি, খুন করেছি। খুন? খুন মানে মানুষ খুন? হ্যাঁ, 2 লক্ষ টাকায় পেট ভরবে না আমার আরো টাকা চাই। বেশ বেশ, তোমাকে না হয় আমি আরো 1 লাখ টাকা বাড়িয়ে দেবো। হ্যাঁ টাকা, বেশ, আমি তাতেই খুশি। তাহলে আমার শেষ আর একটা কাজও আমি করে দিই। বলে নগেন একটা ধারালো ছুরি দিয়ে এক কোপে সাপটার ধর থেকে মাথাটা আলাদা করে দিল। রক্ত গড়িয়ে পড়ল। বাবু, এই কাজটা না করে পারলাম না। ওর জ্ঞান ফিরলেই ও ছোবল মারত, বিষাক্ত ছোবল। इसके बाद কেটে গেছে প্রায় 1 সাল। 1 সাল ধরে কোনো সমস্যা হয়নি। শ্বেতনাগের চামড়া কেটে অনেক অনেক উঁচু দামে বেচেছিলাম। প্রচুর টাকা কুড়িয়েছিলাম। কিন্তু নগেন তারপর থেকে আমার সাথে যোগাযোগ রাখেনি। হঠাৎ একবার প্রচুর পয়সাওয়ালা একজন ভদ্রলোকের কাছ থেকে আমার শ্বেতনাগের চামড়া দেওয়ার আদেশ পাই। আমি আবার নগেনের খোঁজে বেরিয়ে পড়ি। গ্রামে পৌঁছে একটি কুঁড়ে ঘরে আমি যাই। আমি জানতাম সেখানেই নগেন থাকে। নগেন বাড়িতে আছো? আমার ডাক শুনে ঘরের মধ্য থেকে প্রায় হামাগুড়ি দিয়ে একটা লোক বেরিয়ে আসে। আমি লোকটাকে দেখে শিউরে উঠি। লোকটার পা দুটো সরু হয়ে গেছে, সারা গায়ে কিসের যেন চোপ, মুখটা কঙ্কাল হয়ে গেছে শুকিয়ে। একি তুমি কে? নগেন কোথায়? আমি নগেন। আর তুই বাবু না? চলে যা এখান থেকে, চলে যা। তোর জন্যই আজকে আমার এই অবস্থা। কেন? আমি আবার কি করলাম? তোর জন্যই আমাকে প্রতিদিন তোরপে মরতে হচ্ছে। আমি খেতে পাচ্ছি না। আমার পাপের বল আমি হারে টের পাচ্ছি। ওদের আত্মা প্রতিদিন এসে আমাকে তিলে তিলে শেষ করে ফেলছে। কাদের আত্মা? তুমি কি সব বলছো? পাগল হয়ে গেছো নাকি তুমি? পাগল আমি হইনি। তুই পালা এখান থেকে। ওরা তোকেও ছাড়বে না। তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমি এতক্ষণ ধরে ভদ্রলোকের কথা শুনছিলাম। তিনি বললেন, এবার আপনি আমাকে বাঁচান। এই 2 রাত আমি দুঃস্বপ্ন দেখছি। একদিন রাতে ভীষণ ঝড় হচ্ছে। আমি ঘরের মধ্যে ঘুমাচ্ছি। হঠাৎ জানালার উপর ঠুক ঠুক করে শব্দ হলো। আমি ভাবলাম হয়তো ঝড়ের দাপটে জানলার উপর আঘাত লাগছে, কিন্তু পরক্ষণেই ধরাম করে জানালার পাল্লাগুলো খুলে গেল। তারপর আমি যা দেখলাম। কি দেখলেন? আমি দেখলাম জানালার উপাসে দাঁড়িয়ে একটা বিভৎস মূর্তি। আর মূর্তিটার চোখ দুটো দপদপ করে জ্বলছে। আর তার গলায় একটা সাপ জড়ানো। সেই সাপের অঙ্গভঙ্গিতে প্রতিশাধের আগুন ঝলকে পড়ছে। মূর্তিটা আমাকে উদ্দেশ্য করে কঠিন গলায় বলল, আসছে
অমাবস্যার রাতে তোর শেষ দিন। প্রস্তুত হ, প্রস্তুত হ। এবার আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি আমাকে বাঁচান। আগামীকালই অমাবস্যা। আপনি কিছু না করলে ও আত্মা আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান। আমি এসে পৌঁছালাম ভুবন বাবুর বাড়ি। বাড়িতে পা দিতেই আমার মনের মধ্যে কু ডাক ডাকতে শুরু করলো। দূরে এই সন্ধ্যের মধ্যে একটা দাঁড় কাক কেমন যেন কর্কশ সুরে ডেকে উঠল, আমি এই মুহূর্তে সাধনায় বসতে চাই তোমার বাড়ির উঠানে। সাধনায় বসলাম। সামনে ধুনি জ্বালিয়ে মন্ত্রপাঠ করতে থাকলাম। এরই মধ্যে চারিদিকে যেন ঘূর্ণি বায়ু বইতে শুরু করলো। আমি উচ্চস্বরে মন্ত্রপাঠ করে চলেছি। ওম কালী কালী কবালিনী, ওম মা কালী 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 কবালিনী। এমন সময় দেখলাম বাড়ির উঠান বেয়ে অজস্র সাদা ধপধপে সাপের দল কিলবিল করতে করতে এগিয়ে আসতে লাগলো আমার দিকেই। ওরা এসেছে। ভুবন বাবু ভীষণ জোরে চিৎকার করে উঠল। আমি দেখলাম সাপের দল ঘিরে রেখেছে একজন ভয়ঙ্কর মূর্তিকে। মূর্তিটা আমাকে বলল, আপনি কি চান বলুন, তাহলে আমার ইচ্ছেটা পূরণ করুন। যে আমাদের জীবন নিয়ে ছেলে খেলা করেছে তাদের আপনি শাস্তি দেওয়ার সুযোগ দিন। আমরা প্রতিশোধ নিতে চাই। সেই জন্যই তো আপনাদেরকে ডেকেছি। আপনি কি বলতে চাইছেন? কি বলছেন আপনি? আমার কথা শুনে ভুবন বাবু চিৎকার করে উঠলেন। আমি বললাম, নিরীহ মানুষ এবং সরীসৃপের প্রাণ নিয়ে ব্যবসা করবার আগে ভেবে চিন্তে কাজ করতে হতো। এরপরই তাদের আত্মা ঝাঁপিয়ে পড়ল ভুবনের উপর। ছেড়ে দে আমাকে, আমি বাঁচতে চাই, ছেড়ে দে আমাকে। ভুবন আর কথা বলবার সুযোগ পেল না। সাপের আত্মা ক্রমাগত ছোবল মারতে মারতে একদিকে যেমন ভুবনের সারা দেহ বিষাক্ত করে দিল, তেমনি অন্যদিকে বৃদ্ধের আত্মা তার আক্রোশ মেটাতে লাগলো ক্রমাগত ভুবনের শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে। আমি আর এই দৃশ্য দেখতে পারলাম না। কিছুক্ষণ পর আত্মারা মিলিয়ে গেল বাতাসে। উঠানের উপর পড়ে রইল ভুবনের ক্ষত বিক্ষত বিষে পরিপূর্ণ মৃতদেহ। হায় রে ভুবন, তোমার শরীরটাকে দাহ করবারও কেউ সাহস দেখাবে বলে মনে হয় না। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, এমনই নতুন নতুন আমার গল্প শুনবার জন্য। দেখা হচ্ছে পরের গল্পে। সকলে সুস্থ থাকবেন। ওম শান্তি।